ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব জুন, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। আজকে কিছু টার্ম সম্বন্ধে জানবো প্রথমে, তারপরে দেখবেন এই জায়গা থেকে গত বছর কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। প্রথমে কি বলেছে, ডিজলভড অক্সিজেন। ডিজলভ অক্সিজেন মানে কি? আপনারা জানেন জলের ভেতরে, যেমন একটা পুকুর থাকুক, নালা থাকুক, ঠিক আছে, বা সমুদ্র থাকুক, আপনারা জানেন যে জলের ভিতরেও একটা ইকোসিস্টেম, একটা আমরা বলতে পারি ইকোলজি, বাস্তুতন্ত্র তৈরি হয়। জলের ভিতরে অনেক গাছ, অনেক প্রাণী থাকে। তাহলে তারা তো নিশ্চয়ই জলের ভেতরেই সেখান থেকে অক্সিজেন নেয়, ডিজলভ অক্সিজেন সেটাকে বলা হয়। তাহলে সেখান থেকে কী করছে, তারা ডিজলভ অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে জলের ভেতর থেকেই। তাহলে একটা জিনিস ভাবুন, তাহলে জলের মধ্যেই যে অক্সিজেন রয়েছে, যতটুকু ফ্রি অক্সিজেন রয়েছে সেটাকে বলা হচ্ছে কি, ডিজলভ অক্সিজেন। মানে জলের মধ্যে যে অক্সিজেনটা অ্যাভেলেবেল রয়েছে, যেখান থেকে মাছ হোক, জলের ভিতরে বিভিন্ন উদ্ভিদ হোক, তারা কি করছে, অক্সিজেন পাচ্ছে। তাহলে অবভিয়াসলি কি হবে, এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ যত ভালো হবে, যত বেশি হবে, তত কি হবে, তত আমরা বলতে পারি যে হচ্ছে সেখানে জলের যে হচ্ছে কোয়ালিটি সেটা ইমপ্রুভ হবে। বলতে পারি যে এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ যতটা বাড়ছে তত কী হবে, জলের কোয়ালিটিটা ইমপ্রুভ হবে, তাই তো? এবং সেটা যত কমবে তত জলের কোয়ালিটি কম হবে। এরপরে রয়েছে হচ্ছে কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অথবা এটাকে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কখনো কখনো বায়োকেমিক্যাল কথাটা থাকতে পারে, আবার কখনো কখনো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এটাও থাকতে পারে, বায়োলজিক্যালও থাকতে পারে, কেমিক্যালও থাকতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা কি একটু বুঝি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ব্যাপারটা কি। আপনারা জানেন যে জলের মধ্যে অনেক প্রাণী, উদ্ভিদ থাকে। তাহলে সেটা কি হয়, একটা সময় যখন মারা যায়, যেমন আমরাও জানি যে আমাদের যখন একটা প্রাণী মারা যাচ্ছে, ধীরে ধীরে কি থাকে, অনেক ব্যাকটেরিয়া থাকে, ছোট ছোট মাইক্রো অর্গানিজম বা ছোট ছোট প্রাণী, অনুক্ষণিক প্রাণী থাকে, যেগুলো কি করে, সেই প্রাণী, সেই উদ্ভিদ বলি বা প্রাণী বলি, সেগুলোকে কম্পোস্ট করতে সাহায্য করে, তাই না? যে সেগুলোকে একদম কি বলবো, যে সেই একদম মাটি করে দিতে সাহায্য করে, একদম কম্পোস্ট করে দেয়। তাহলে তেমনি জলের মধ্যেও কি থাকবে, এরকম কিছু মাইক্রো অর্গানিজম থাকবে যারা কি করে, জলের মধ্যে যেই প্রাণী এবং উদ্ভিদগুলো মারা যাচ্ছে তাদের ডিকম্পোজ করছে। কি ক্লিয়ার? তাহলে এখন দেখুন, যখন ডিকম্পোজিংয়ের ব্যাপার আসবে,
তাহলে ডিকম্পোজিং করতে সেই মাইক্রো অর্গানিজমগুলোর কি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে অক্সিজেন, O2, অক্সিজেনের প্রয়োজন পড়ে। ঠিক আছে, যে তারা যে ডিকম্পোজ করবে একটা একটা শরীরকে, সেটা প্রাণী বা উদ্ভিদ হোক, তার জন্য তাদের কি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে অক্সিজেনের। তাহলে জিনিস ভাবুন, তাহলে যত বেশি উদ্ভিদ প্রাণী মারা যাবে তত বেশি অক্সিজেনের প্রয়োজন পড়বে, হ্যাঁ বা না? অবভিয়াসলি। তাহলে যত বেশি উদ্ভিদ প্রাণী মারা যাচ্ছে তত বেশি অক্সিজেনের পরিমাণ বাড়ছে, তত বেশি অক্সিজেন পরিমাণ লাগছে। তাহলে জিনিস ভাবুন, তাহলে যদি এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর পরিমাণ যদি বেড়ে যায়, তার মানে কি জলে বেশি করে প্রাণী উদ্ভিদ মারা গেছে। আচ্ছা, তাহলে এটা কি ভালো না খারাপ? জলে বেশি করে প্রাণী উদ্ভিদ মারা যাচ্ছে, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? অবভিয়াসলি খারাপ হচ্ছে, বেশি করে মারা যাচ্ছে। তার মানে একটা জিনিস ভাবুন, এই ডিমান্ডটা যদি বাড়ে, এই ডিমান্ড যদি বাড়ে, তাহলে সেই জলটা ভালো কোয়ালিটিফুল হবে নাকি কোয়ালিটি লেস হবে? অবভিয়াসলি এর ডিমান্ড যদি বেড়ে যায়, তার মানে জলটার কোয়ালিটি কমে গেল। তাহলে দেখুন, এটাই বলেছে যে এ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড বাই মাইক্রো অর্গানিজম টু ডিকম্পোজ অর্গানিক ম্যাটার প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। তাহলে জলের মধ্যে যেই অর্গানিক বলতে যেগুলো জৈবিক, আর ইনঅর্গানিক বলতে যেগুলো হচ্ছে কৃত্রিম, যেগুলো মানুষ তৈরি করছে। ওকে, অর্গানিক বা বায়োটিক বলা হয় বা অর্গানিক বলা হয় যেগুলো হচ্ছে জৈবিক, আর অ্যাবায়োটিক বা হচ্ছে ইনঅর্গানিক বলা হয় যেগুলো হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। তাহলে ভাবুন, তাহলে জলের মধ্যে যখন অক্সিজেনটা বেশি প্রয়োজন হচ্ছে, তার মানে কি হচ্ছে? জলে এই জাতীয় মৃতদেহ বা এই ধরনের প্রাণী বা জীবের পরিমাণ বেড়ে গেছে, তাহলে সেগুলোর দেহ বেড়ে গেছে, তাহলে সেগুলোকে ডিকম্পোজ করতে অক্সিজেনের পরিমাণ বেশি লাগছে। তাহলে যদি এই বায়োকেমিক্যাল অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, তার মানে কিন্তু জলের কোয়ালিটি কমে যাচ্ছে। এই জন্যই বলেছে হায়ার বিওডি মোর পলিউটেড ওয়াটার। যত বেশি বিওডি থাকবে, মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ বাড়বে, তত কি জলটা বেশি পলিউটেড হবে, মানে দূষণযুক্ত হবে। ক্লিয়ার এতটুকু? এবার দেখুন, এখানে একটা চার্ট দেওয়া হয়েছে যে বিওডি লেভেল কীরকম হওয়া দরকার। যে বিওডি লেভেল কত মিলিগ্রাম পার লিটার, যদি 1 থেকে 2 গ্রাম থাকে, তাহলে সেই জলে কি ভেরি গুড। দেখুন, জলে তো কিছু না কিছু পরিমাণ তো থাকবেই, কিছু না কিছু পরিমাণ তো ডিমান্ড থাকবেই। তাই 1 থেকে 2 মিলিগ্রামের মধ্যে যদি পার লিটার থাকে, তাহলে সেই জলটা ভেরি গুড। যদি 3 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে ফেয়ার। যদি 6 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে পোর। আর তার উপরে যদি চলে যায়, ভেরি পোর। ওকে, তার উপরে যদি চলে যায়, ভেরি পোর। ওকে, ঠিক আছে। এবার দেখুন, এর পরের টার্মটা, এটার থেকে যদিও পরীক্ষার প্রশ্ন আসেনি, বাট যেহেতু বিওডি থেকে প্রশ্ন এসেছে, তাই সিওডি থেকেও দিতে পারে। যেমন জলের মধ্যে আমরা দেখলাম, যদি কি থাকে, যদি বায়োলজিক্যাল কোনো বস্তু থাকে, মানে কোনো অর্গানিক বস্তু রয়েছে, কোনো জীব রয়েছে, তাদেরকে নিউট্রালাইজ করার জন্য, তাদেরকে নিউট্রালাইজ কথাটা না, তাদেরকে ডিকম্পোজ করার জন্য অক্সিজেন প্রয়োজন হচ্ছে, তাহলে সেটা ছিল বিওডি। বাট জলের মধ্যে শুধু কি জৈবিক পদার্থই থাকবে? অজৈবিক পদার্থ থাকবে না? ইনঅর্গানিক এলিমেন্ট থাকবে না? যেগুলোকেও নষ্ট করা প্রয়োজন, জলের গুণমান উন্নত করার জন্য সেগুলোকেও নষ্ট করতে হবে। তাহলে যদি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের কথা বলি, তাহলে জলের মধ্যে যেগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট রয়েছে, বিশেষ করে তাদের জন্য প্রয়োজন হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের। তাদেরকে ডিকম্পোজ করার জন্য প্রয়োজন হচ্ছে যে অক্সিজেন প্রয়োজন, তাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে যদি শুধু বায়োলজিক্যাল বলে, যদি শুধু অর্গানিক বলে, তাহলে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডই হবে। বাট যদি এরকম থাকে ইনঅর্গানিক বস্তু, তাহলে অবশ্যই আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড লাগবে। আবার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের সাহায্যে আমরা মানে যেগুলো হচ্ছে অর্গানিক এলিমেন্ট, সেগুলোরও আমরা কি করতে পারি? ডিকম্পোজ করতে পারি। এখানে যেমন ইনঅর্গানিকগুলো করা যাবে, অর্গানিকগুলো করা যাবে। বাট অনলি যদি অর্গানিকের কথা বলি, তাহলে অবভিয়াসলি আমাদের সেটাকে কি বলা আছে? বিওডি। তাহলে এটাও কি হবে? যত পরিমাণ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়বে, তত জলটা বেশি পলিউটেন্ট হবে, হ্যাঁ বা না?
তখন আপনারা জানেন অনেক সময় জলে কি হয়, ইন্ডাস্ট্রিয়াল একটা নদী রয়েছে যেখানে কি কোনো একটা কোনো একটা কি আছে, কোনো একটা শিল্প প্রধান অঞ্চল আছে, সেই শিল্প প্রধান অঞ্চলে সেই শিল্পের বা কলকারখানার কোনো একটা কিছু পদার্থ যেগুলো কি হচ্ছে জলে মিশছে, তাহলে সেগুলোকে ডিকম্পোজ করতে হবে। তাহলে সেগুলো তো কেমিক্যাল, সেগুলো তো কোনো বায়োটিক এলিমেন্ট না, কৃত্রিম বস্তু জলে মিশছে। তাহলে সেগুলোকে ডিকম্পোজ করার জন্য নিশ্চয়ই আমাদের তখন যেই জলে যে মাইক্রো অর্গানিজমরা রয়েছে তারা সেটা পারছে না, যেহেতু সেটা কৃত্রিম। তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন পড়বে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের। এতটুকু ক্লিয়ার হলো সবার? এরপরের টার্ম রয়েছে ইউথ্রিফিকেশন। একটা জিনিস ভাবুন, একটা জলাশয় রয়েছে বা একটা বড় অঞ্চল, ধরুন একটা সমুদ্রের একটা জলের একটা পার্ট, একটা অংশ। দেখা যাচ্ছে কি সেই জায়গাতে হঠাৎ করে নিউট্রিশনের পরিমাণ বেড়ে গেল। আর এই নিউট্রিশনগুলো মেইনলি কি হয়, কিছু মিনারেল হয়, কিছু খনিজ পদার্থ হয়। কার নাইট্রোজেন এবং ফসফরাসের কিছু খনিজ পদার্থ হয়। এখন কি হয়, জলের মধ্যে আমরা জানি অ্যালগি, প্ল্যাঙ্কটন, বিভিন্ন যে আমরা শ্যাওলা দেখি, এই ধরনের উদ্ভিদগুলো, প্রাণী বলছি কেন, শ্যাওলা জাতীয় উদ্ভিদ বা প্ল্যাঙ্কটন, আগাছা জাতীয় উদ্ভিদ, এগুলো কি হয়, এগুলোর যখন কোনো জায়গায় জন্মায় এগুলোর প্রয়োজন পড়ে হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসে, বিভিন্ন খনিজ পদার্থের এদের প্রয়োজন পড়ে। তাহলে জিনিস ভাবুন, জলের কোনো একটা অংশে যদি হঠাৎ করে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ যদি বেড়ে যায়, বিভিন্ন নিউট্রিয়েন্ট, বিভিন্ন খনিজ পদার্থের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই জায়গাতে হঠাৎ করে বিভিন্ন অ্যালগি, প্ল্যাঙ্কটন মানে শ্যাওলা জাতীয় উদ্ভিদ, আগাছা জাতীয় উদ্ভিদ, সেগুলোর পরিমাণ বেড়ে যাবে না? হ্যাঁ বা না? একটা জিনিস ভাবুন, জলের একটা অংশ যদি হঠাৎ করে যদি সেখানে এই জাতীয় উদ্ভিদগুলো বেড়ে যায়, তাহলে সেখানে নিচে যে প্রাণীগুলো থাকে তাদের নিচে কি তখন আলো বাতাস পৌঁছাবে? বা এই যে আমরা একটু আগে ডিজলভ অক্সিজেনের কথা বললাম, তার পরিমাণ কমে যাবে না? কমে যাবে। তাহলে এর ফলে কি হবে, এর ফলে নিচে যে উদ্ভিদ বা প্রাণীগুলো থাকে, যে জলের নিচেও তো একটা বাস্তুতন্ত্র তৈরি হয়, তাহলে তারা কি হচ্ছে, সূর্য আলো পৌঁছাচ্ছে না, তাদের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে কি হবে, সেই জায়গায় উদ্ভিদ প্রাণীগুলো মারা যাবে। তাহলে এটাকে কি বলা হয়, সেখানে ডেড জোন তৈরি হবে, সেখানে কি হবে, ডেড জোন তৈরি হয়ে যাবে, সবাই মারা যাবে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ইউথ্রিফিকেশন। ওকে, তাহলে ইউথ্রিফিকেশন দেখুন, এই যে ধরনের নিউট্রিয়েন্ট কোথায় থাকতে পারে, যেমন এগ্রিকালচার ফার্টিলাইজার, কোনো ফার্টিলাইজারের ধুয়ে চাষের জমি থেকে ধুয়ে কোনো নদীতে গিয়ে পড়লো বা পুকুরে গিয়ে পড়লো, সেখানেও কি হয়, জমিতে আমরা জানি বিভিন্ন ফসফরাস, নাইট্রোজেনের বিভিন্ন সার ব্যবহার করা হয়। ডোমেস্টিক সোয়েজ, বাড়ির যে আমাদের সোয়েজ থাকে, বাড়ির থেকে যে ড্রেন থাকে, সেখান থেকে যেতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট, ওকে, বিভিন্ন ফসফেট জাতীয় ডিটারজেন্ট, আমরা যে কাপড় কাচার ডিটারজেন্ট, সাবান ব্যবহার করি, কিছু যেখানে ফসফেট রয়েছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি, কোনো কারণে যদি সেটা নদীর জলে বা কোনো পুকুরের জলে মেশে, সেই কারণে হতে পারে। আমরা কি করছি, এগ্রিকালচার ফিল্ড থেকে এখন অনেক দূরে যাচ্ছি, এখন আমরা কৃত্রিম সার ব্যবহার করছি, এগুলোর জন্য কি হতে পারে, এর জন্য কি হতে পারে, ইউথ্রিফিকেশন হতে পারে। এখন ইউথ্রিফিকেশনের ফলে কি এফেক্ট দেখা যাচ্ছে, যে আমরা কি দেখলাম, অ্যালগি জাতীয় উদ্ভিদগুলো, শ্যাওলা জাতীয় উদ্ভিদগুলো বেশি বেড়ে যাচ্ছে, জলের কোয়ালিটি নষ্ট হচ্ছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ফিশ মর্টালিটি, শুধু ফিশ মরবে তা না, সেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণী যেগুলো জলের নিচে আছে সেগুলোও মারা যাবে, যেমন বলেছে লস অফ অ্যাকোয়েটিক বায়োডাইভার্সিটি। অ্যাকোয়েটিক মানে হচ্ছে, অ্যাকোয়া মানে হচ্ছে জল, তাহলে জলজ যে বায়োডাইভার্সিটি থাকে সেটার কি হবে, সেগুলোর মৃত্যু ঘটবে, ডেড জোন তৈরি হবে। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হলো ইউথ্রিফিকেশন। তাহলে এখান থেকে কি জাতীয় প্রশ্ন আছে দেখুন, আমরা পড়ি। প্রথম প্রশ্ন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ এ প্যারামিটার টু মনিটর দ্য কোয়ালিটি অফ ওয়াটার ইট মেজার্স। তাহলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি করবে, অর্গানিক করবে না ইনঅর্গানিক করবে? অবভিয়াসলি স্যার অর্গানিক করবে, তাই না? অর্গানিক মানে যেগুলো জৈবিক রয়েছে। তাহলে এখানে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট দেখুন তো এখানে কি বলেছে দ্য অক্সিজেন কনজিউম ইন দ্য অক্সিডাইজেশন অফ অ্যান অর্গানিক
কম্পাউন্ড বাই মাইক্রো অর্গানিজম ইন দ্য অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মানে জলজ বাস্তুতন্ত্রে যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে তারা কি করে, কম্পোজ করে। তাহলে কম্পোজ করতে গেলে যে অক্সিজেন প্রয়োজন হয়, যে অক্সিডাইজেশন প্রক্রিয়ায় যে অক্সিজেন প্রয়োজন হয়, তাকে কি বলা হয়? ডিজলভ অক্সিজেন বলা হয়, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা সিওডি বললাম সেটা বলা হয়, থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়, নাকি বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল যেটা বললাম সেই অক্সিজেন ডিমান্ড বলা হয়? বলুন। ডিজলভ অক্সিজেন হচ্ছে যে অক্সিজেনটা জলের মধ্যে আছে সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। আর আমরা কি দেখলাম মাত্র, কি পড়লাম মাত্র, বায়োলজিক্যাল বা যখন আমরা বলছি কোনো জৈবিক পদার্থ রয়েছে সেগুলোকে ডিকম্পোজ করার জন্য যখন এই অর্গানিজমগুলো, মাইক্রো অর্গানিজমগুলো সেগুলোকে ডিকম্পোজ করতে চাচ্ছে তখন অক্সিজেন প্রয়োজন হয়। তখন যে সেই অক্সিজেনের পরিমাণ প্রয়োজন হচ্ছে, সেই যেই অক্সিজেনটা লাগছে সেটাকে বলা হচ্ছে বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন ইউথ্রিফিকেশন থেকে দিয়েছে। সবার আগে দেখুন অ্যাসারশন রিজন সবার আগে ঠিক আছে কিনা স্টেটমেন্টগুলো দেখুন। ইউথ্রিফিকেশন লিডস টু ডিপ্লেশন অফ ডিজলভ অক্সিজেন ইন এ লেক। ইউথ্রিফিকেশনের ফলে কি হবে, কোনো লেকে, কোনো হ্রদে হোক বা কোনো জলাশয়ে হোক, কি হচ্ছে, ডিজলভ অক্সিজেন পরিমাণ কমে যাবে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ওকে ওকে, রিজন দিয়েছে, আগে স্টেটমেন্টটা ঠিক আছে কিনা দেখুন। ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ইন টেম্পারেচার। বলেছে যদি টেম্পারেচার বাড়ে তাহলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কি হবে, কমবে। একটা জিনিস বুঝুন, নর্মাল জল আছে, জলের মধ্যে জলটাকে যদি আমি গরম করি, কি মনে হয় জলের মধ্যে তাহলে অক্সিজেনের পরিমাণ বাড়বে না কমবে? যদি জলটাকে গরম করা হয়, যদি জলকে গরম করা হয় তাহলে মনে রাখবেন অক্সিজেন কি হবে, কমে যাবে। জল যদি গরম হয়, জলকে যদি গরম করা হয় তাহলে জলের মধ্যে যদি কোনো অক্সিজেন থেকে থাকে তাহলে এই যে অক্সিজেনটা থাকছে, যদি জলটাকে গরম করা হয় তখন কি হয়, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তাহলে এবার কি বলেছে, ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ইন টেম্পারেচার। তাহলে টেম্পারেচার যদি বাড়ানো যায় তাহলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কি হবে, কমে যাবে। এটাই তো বলা হলো, যদি ইনক্রিজ করা যায় টেম্পারেচার তাহলে অক্সিজেন কি হয়, কমে যায়। তাহলে দুটো ঠিক আছে, বাট দেখুন তো দুটোর সঙ্গে কোনো মিল আছে কিনা। ইউথ্রিফিকেশনের সাথে জল গরমের কোনো মিল আছে, টেম্পারেচার ইনক্রিজের কোনো মিল আছে? কোনো ইনক্রিজের কোনো মিল নেই। তাই এটা 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার, যে দুটোই ঠিক আছে বাট কোনো কারেক্ট এক্সপ্লেনেশন না। ওকে, বোঝা গেল এতটুকু? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।